সলিড চ্যাপ্টারের সম্ভবত আজকে শেষ ক্লাস। যে দুটো টপিক দিয়ে শেষ করব তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যান্ড থিওরি। আমাদের চারপাশে যে সমস্ত কঠিন রয়েছে তাদের মধ্যে সবাই কিন্তু সমান পরিমাণে তড়িৎ পরিবহন করে না। কেউ ভালো করে, কেউ একেবারেই করে না, বা কিছু পদার্থ আছে খুব সামান্য তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কঠিন পদার্থকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে কন্ডাক্টার্স বা পরিবাহী, দু নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টার্স বা অর্ধপরিবাহী, ইনসুলেটার্স হচ্ছে অন্তরক যারা একেবারেই তড়িৎ পরিবহন করে না। সেমিকন্ডাক্টার্স কাদের বলছি? যারা হচ্ছে পরিবাহী আর অন্তরকদের মাঝামাঝি, অর্থাৎ খানিকটা তড়িৎ পরিবহন করে এবং উষ্ণতা বৃদ্ধিতে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এখন কেন পরিবাহী তড়িৎ পরিবহন করছে, কেন ইনসুলেটর করছে না, বা কেন সেমিকন্ডাক্টর সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন করে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি পড়তে গেলে যে থিওরিটা আমাদের শুরুতে প্রয়োজন সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা ক্লাস 11-এ তোমাদের ছিল। একটু মনে করিয়ে দিই, এখানে দুটো মেটাল আয়ন নেওয়া হয়েছে, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, যার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাই 1s2, 2s2, 2p6, 3s1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, একটা অ্যাড হয়েছে, মানে ভ্যালেন্স শেলে এখানেও একটা ইলেকট্রন যোগ হবে। ভ্যালেন্স শেল দেখো 3s2। একটা সোডিয়াম অ্যাটম নিচে আঁকা রয়েছে 3s1, অপর একটা সোডিয়াম অ্যাটম 3s1। দুটো সোডিয়াম অ্যাটম যখন পরস্পর কম্বাইন করে তখন তার থেকে পাওয়া যায় মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটাল দু রকমের হয়, একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তো যে এমোগুলো আমরা পাচ্ছি সেগুলো কী করে ইলেকট্রন দ্বারা ফিলিং হবে, সেক্ষেত্রে আমরা পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে ইলেকট্রন ফিলিং করি। আমার কাছে দুটো সোডিয়াম অ্যাটম ছিল, টোটাল দুটো ইলেকট্রন ছিল। বন্ডিং এমো ফিলিংয়ের সময় আগে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে দুটো ইলেকট্রন ঢুকে যাবে বন্ডিংয়ে, তারপরে যদি কিছু বাকি থাকে তো সেটা শিফট হবে অ্যান্টি বন্ডিং এমোতে। এখানে যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রনই ছিল এবং সেই দুটোই আমাদের লেগে গেছে বন্ডিং মলিকুলার অরবিটালে, তো অ্যান্টি বন্ডিংয়ের জন্য কিছু পড়ে নেই, সেই কারণে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সম্পূর্ণরূপে ফাঁকা রয়েছে। সোডিয়ামের এই ডায়াগ্রামকে যদি আমরা এনার্জি ডায়াগ্রামে প্লেস করি তাহলে একটা সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে শক্তি স্তরগুলো পাচ্ছি, যেরকম 1s, 2s, 2p, 3s, 3p এভাবে কন্টিনিউ হচ্ছে, তো এনার্জি নিচের থেকে ওপরের দিকে ক্রমশ বাড়ছে এবং সবচেয়ে নিম্ন শক্তি স্তর আমরা পাচ্ছি 1s। 1s-এ দুটো ইলেকট্রন, 2s-এ দুটো ইলেকট্রন, 2p-তে 6টা ইলেকট্রন, 3s-এ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে একটা। তারপরে 3p, 3d এগুলো এক্সিস্ট করছে, কিন্তু সেই শক্তি স্তরগুলোতে কোনো ইলেকট্রন নেই, সেগুলো ফাঁকা, এমটি কন্ডিশনে রয়েছে। এটা হলো সিঙ্গেল সোডিয়াম অ্যাটম। যখন আমরা একটার জায়গায় দুটো সোডিয়াম অ্যাটম নিচ্ছি তখনই কিন্তু ওরা প্রতিটা শক্তি স্তরে ওভারল্যাপ করছে। যেরকম একটা সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের 1s অপর একটা সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের 1s-এর সঙ্গে ওভারল্যাপ করে দুটো মলিকুলার অরবিটাল গঠন করছে, একটা হচ্ছে বন্ডিং এমো, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমো। যেরকম এখানে আমরা দ্বিতীয় ছবিটায় ক্ষেত্রে পেয়েছি একটা বন্ডিং 1s, একটা অ্যান্টি বন্ডিং 1s। ইলেকট্রন ফিলিংও সেভাবেই হয়েছে। দুটো সোডিয়াম অ্যাটমের 1s-এর ক্ষেত্রে দুটো দুটো করে মোট টোটাল 4টে আমাদের ইলেকট্রন ছিল। সেই 4টের মধ্যে প্রথমে দুটো ইলেকট্রন দ্বারা বন্ডিং 1s ফিল আপ হয়েছে, তারপরে যে দুটো বাকি পড়ে রয়েছে সে দুটো চলে গেছে অ্যান্টি বন্ডিং 1s-এ। তাহলে দুটো সোডিয়াম অ্যাটমের ক্ষেত্রে আমরা দুটো 1s অরবিটাল পাচ্ছি। সেরকমই পরবর্তী শক্তি স্তরগুলোর ক্ষেত্রেও যদি আমরা অরবিটাল প্লট করি আমরা দেখব দুটো সোডিয়াম অ্যাটমের জন্য 2s-এর ক্ষেত্রেও দুটো অরবিটাল পাচ্ছি, 2p-র ক্ষেত্রেও দুটো অরবিটাল পাচ্ছি, 3s-এর ক্ষেত্রেও দুটো 3s পাচ্ছি, এভাবে চলতে থাকবে। এখন দুটো সোডিয়াম অ্যাটমের জায়গায় যদি আমরা 3টে সোডিয়াম অ্যাটম নিই তাহলে দেখা যাবে যেখানে এতক্ষণ দুটো শক্তি স্তর ছিল এখানে আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে, অর্থাৎ 3টে সোডিয়াম অ্যাটমের জায়গায় 3টে আমরা অরবিটাল পাবো। 3টে 1s, 3টে 2s, 3টে 2p, 3টে 3s, 3টে 3p এভাবে চলতে থাকবে। 3টের জায়গায় যদি 4টে নিই তাহলে 4টে করে পাবো, যদি 5টে নিই 5টা করে পাবো।
এভাবে বাড়তে বাড়তে সংখ্যাটা যখন n সংখ্যকে গিয়ে ঠেকবে, n সংখ্যক পরমাণু হচ্ছে একটা বিশাল সংখ্যক পরমাণু, সেটা হতে পারে অলমোস্ট 10⁻23। 10⁻23 মানে তোমরা বুঝতে পারছো যে একের পেছনে 23খানা শূন্য, সংখ্যাটা কিন্তু প্রচুর। তো এই প্রচুর সংখ্যক সোডিয়াম পরমাণু যখন কম্বাইন করবে তখন আমরা প্রতি শক্তি স্তরেই মানে 1s ক্ষেত্রেও 10⁻23 সংখ্যক অরবিটাল পাবো, 2s ক্ষেত্রেও 10⁻23 সংখ্যক অরবিটাল পাবো। আলটিমেটলি ওরা এত ক্লোজ ফর্মে থাকবে যে আমাদের পক্ষে ওদেরকে পৃথক করে চেনা অসম্ভব হয়ে দাঁড়াবে এবং দূর থেকে মনে হবে যে একটা পটি বা একটা ব্যান্ড ফর্ম হয়েছে, যেরকম এই ছবিটায় আঁকা হয়েছে। সোডিয়ামের একটা টুকরো আমরা নিয়েছি, সেখানে আমরা ধরে নিচ্ছি n সংখ্যক অ্যাটমরা রয়েছে এবং তাদের ওভারল্যাপিংয়ের ফলে যে মলিকুলার অরবিটাল আমরা পেয়েছি 1s ক্ষেত্রে 10⁻23 সংখ্যক অরবিটাল পেয়েছি, যেগুলোকে আলাদা করে লোকেট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং একসঙ্গে এর একটা ব্যান্ড ফর্মে রয়েছে। যেরকম 1s ক্ষেত্রে আমরা ব্যান্ড পেয়েছি, 2s ক্ষেত্রেও পেয়েছি, 2p ক্ষেত্রেও পেয়েছি, 2pর ওপরে 3s ক্ষেত্রেও পাবো, 3s পরে 3pর ক্ষেত্রেও পাবো, কিন্তু 3pটা হচ্ছে এমটি ব্যান্ড থাকবে, যেহেতু 3pতে সোডিয়ামের কোনো ইলেকট্রন থাকে না। তো এই চওড়া ব্যান্ডগুলোকে আমরা বলছি এক একটা এনার্জি ব্যান্ড, 1s এনার্জি ব্যান্ড, 2s এনার্জি ব্যান্ড। এখন প্রত্যেকটা এনার্জি ব্যান্ডের মাঝখানেই কিছুটা করে গ্যাপ রয়েছে, এই গ্যাপিংটাকে বলা হয় এনার্জি গ্যাপ বা ফরবিডেন এরিয়া, নিষিদ্ধ অঞ্চল। তো সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু ভ্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে 3s1, 3s1 ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখে নেওয়া যাক। এখানে সোডিয়ামের 3s1 ইলেকট্রনটাকে আমরা অবজার্ভ করছি। প্রথমে একটা সোডিয়াম অ্যাটম ছিল যার ক্ষেত্রে শুধু একটাই ইলেকট্রন ছিল, তারপরে সেটা সোডিয়াম অ্যাটমটা বেড়ে হয়েছে দুটো এবং সেই মতন আমরা বন্ডিং আর অ্যান্টিবন্ডিং দুটো মলিকুলার অরবিটাল পেয়েছি। দুটো সোডিয়াম থেকে হয়েছে 3টে সোডিয়াম, সেক্ষেত্রে আমরা 3টে অরবিটাল পেয়েছি এবং কি করে ইলেকট্রনগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল ফিল আপ করছে তারপরে অ্যান্টিবন্ডিংয়ে প্রসিড করছে সেটা ওয়াচ করতে হবে। এইভাবে সংখ্যা যদি ক্রমশ বাড়তে থাকে, 4টে সোডিয়াম অ্যাটম, 5টা সোডিয়াম অ্যাটম, তো প্রতি ক্ষেত্রেই আমরা সেরকম 4টে বা 5টা করেই কিন্তু অরবিটাল আমরা গেন করছি এবং সেই রকমই ইলেকট্রনরা প্রথমে বন্ডিং পোর্শন ফিল আপ করছে, তারপরে অ্যান্টি বন্ডিং পোর্শনে যাচ্ছে। এবং একটা জিনিস দেখার, এই সোডিয়াম এনার্জি ডায়াগ্রামে যত সংখ্যক মলিকুলার অরবিটাল পাচ্ছি তাদের মধ্যে এনার্জি গ্যাপও কিন্তু কমে আসছে, অর্থাৎ যত বেশি 3s অরবিটাল কম্বাইন করছে তত বেশি আমরা মলিকুলার অরবিটাল পাচ্ছি এবং তাদের মধ্যে এনার্জি গ্যাপ আস্তে আস্তে কমে আসছে। যখন প্রচুর সংখ্যায় 3s অরবিটাল কম্বিনেশনে যাবে তখন প্রচুর মলিকুলার অরবিটালও ফর্মেশন হবে এবং তাদের মধ্যে এনার্জি গ্যাপ এতটাই কমে আসবে যে তাদেরকে আর আলাদা করা যাবে না এবং একসাথে একটা গোটা ব্যান্ডের মতন লাগবে, যেরকম আমরা এখানে পেয়েছি 3s ব্যান্ড। 3s ব্যান্ডকে এখানে দেখা যাচ্ছে পার্শিয়ালি ফিল্ড। কেন পার্শিয়ালি ফিল্ড হচ্ছে এই ছবিটায় আসছি, যেখানে একদম শুরু থেকে, এটাও একটা এনার্জি ডায়াগ্রাম, একদম শুরু থেকে দেখা যাচ্ছে একটা সোডিয়াম অ্যাটমিক অরবিটাল ছিল, সেখানে দুটো সোডিয়াম অ্যাটম ওভারল্যাপিংয়ের মাধ্যমে মলিকুলার অরবিটাল ফর্ম করেছে, একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে সিগমা স্টার। যখন ইলেকট্রন দ্বারা ফিলিং হচ্ছে, বন্ডিং পোর্শন আগে ফিল আপ হচ্ছে, অ্যান্টি বন্ডিং পোর্শন পরে। বন্ডিং ফিল আপ হওয়ার পরে অ্যান্টিবন্ডিং এমোর জন্য কোনো ইলেকট্রন বাকি পড়ে থাকছে না, ফলে অ্যান্টিবন্ডিং পোর্শন ফাঁকা থেকে যাচ্ছে। যতই আমরা সোডিয়ামের সংখ্যা বাড়াতে থাকি না কেন, ইলেকট্রন ফিল আপের সময় দেখা যাচ্ছে বন্ডিং পোর্শনই কিন্তু ফিল আপ হয়ে রয়েছে, অ্যান্টিবন্ডিং পোর্শন ফাঁকা। যেহেতু শুরুতেই সোডিয়াম অ্যাটম হাফ ফিল্ড কন্ডিশনে ছিল 3s1, যদি 3s2 থাকতো তাহলে ইলেকট্রনগুলো অ্যান্টিবন্ডিংয়েও যেত, যেহেতু এখানে 3s1 সেহেতু বন্ডিং পোর্শনই ফিল আপ হয়েছে, অ্যান্টিবন্ডিং পোর্শন পুরো ফাঁকা। আলটিমেটলি আমরা n সংখ্যক সোডিয়াম অ্যাটমের সময় যে 3s ব্যান্ডটা পাচ্ছি সেখানেও তাহলে সেম জিনিস হবে, বন্ডিং পোর্শনটাই ফিল আপ হয়ে থাকবে, অ্যান্টিবন্ডিংয়ে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না। সে কারণে আমরা সোডিয়ামের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 3s ব্যান্ডটা পাচ্ছি সেটাকে আমরা হাফ ফিল কন্ডিশনে পাচ্ছি। এখন এই 3s ব্যান্ডকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড।
কেন ভ্যালেন্স ব্যান্ড বলছি? ভ্যালেন্স ব্যান্ড তাদেরকেই বলা হয় সর্বোচ্চ যে ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। যেরকম সোডিয়ামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1s2 2s2 2p6 3s1। 3s1-এর পরে তো সোডিয়ামের ক্ষেত্রে আর ইলেকট্রন নেই। তাহলে এই চারটে ব্যান্ডের মধ্যে মানে 1s 2s 2p আর 3s, এই চারটে ব্যান্ডের মধ্যে এনার্জি ডায়াগ্রামে সর্বোচ্চ শক্তিস্তরে কে রয়েছে? 3s। তাহলে সর্বোচ্চ যে ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আমরা জানি কি 3s ব্যান্ডের পরে 3p-তে আর কোনো ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে নেই। তাহলে সর্বোচ্চ এই 3s ব্যান্ডই কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। এবার পূর্ণ সেটা আংশিকভাবে হতে পারে বা পুরোপুরি হতে পারে, সেটা কথা নয়, কিন্তু সর্বোচ্চ যে ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকছে তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এই 3s ব্যান্ডকেই আমরা ধরে নিচ্ছি ভ্যালেন্স ব্যান্ড। আর একটা ব্যান্ড হয় কন্ডাকশন ব্যান্ড বলে তাকে। কন্ডাকশন ব্যান্ড কাকে বলে? সবচেয়ে কম শক্তি সম্পন্ন যে ব্যান্ড যাতে কোনো ইলেকট্রন থাকবে না, অর্থাৎ 3s-এর পরেই রয়েছে 3p। সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 3p ব্যান্ডে কোনো ইলেকট্রন পাওয়ার কথা নয়। তাহলে 3pর পরে 3dও রয়েছে, 3dকে আমরা কনসিডার করব না, কারণ এনার্জি ডায়াগ্রামে প্লেস করলে সবচেয়ে নিচে থাকবে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 3d। তাহলে কন্ডাকশন ব্যান্ডের সংজ্ঞায় বলা হয় সর্বনিম্ন শক্তিস্তর যেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, সেটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো সোডিয়ামের জন্য অবশ্যই 3p ব্যান্ডকে আমরা কন্ডাকশন ব্যান্ড হিসেবে ধরে নিতে পারি। তো এই জিনিসটাকে, এই পার্শিয়াল যে ফিল্ড রয়েছে সোডিয়ামের ক্ষেত্রে 3s ব্যান্ড, এটাকেই যদি আমরা এনার্জি ডায়াগ্রামে প্লেস করি, এখানে একটা 3s ব্যান্ড আঁকা রয়েছে গ্রিন কালারের, যেটা কিনা পার্শিয়ালি ফিল্ড, অর্থাৎ বন্ডিং পোর্শন ফিলিং রয়েছে, অ্যান্টি বন্ডিং পোর্শন ফাঁকা আছে। এটা সোডিয়ামের ক্ষেত্রে দায়ী। সোডিয়ামের জায়গায় যদি আমরা অন্য অন্য মেটাল আয়ন নিই, যেরকম ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, এদের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন ড্র করি এবং অ্যাট লাস্ট আমরা ব্যান্ড অবধি পৌঁছাই, ভ্যালেন্স ব্যান্ড কী করে গঠন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা দেখব যে কিছু কিছু মেটালের ক্ষেত্রে আমরা ফুলফিল্ড ব্যান্ড পাচ্ছি। সোডিয়ামের ক্ষেত্রে যেটা পার্শিয়ালি ফিল্ড পাচ্ছি, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বা কপারের ক্ষেত্রে হয়তো আমরা ফুলফিল্ড ব্যান্ড পাবো, সেটা কথা নয়, কিন্তু এই যে মেকানিজমটা যেটা আলোচনা হচ্ছে সেটা কিন্তু সব মেটালের ক্ষেত্রেই সেম থাকবে। তো প্রথমে সোডিয়ামেরটাই দেখি, যেটা দেখছিলাম। এখানে 3s ব্যান্ড আঁকা রয়েছে গ্রিন কালারের, সেটা রয়েছে পার্শিয়ালি ফিল্ড কন্ডিশনে, এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। এর পরে যে ব্যান্ডটা রয়েছে কন্ডাকশন ব্যান্ড 3p ব্যান্ড, সেটাকে যদি ড্র করি, ব্লু কালারের কন্ডাকশন ব্যান্ড ড্র করা হয়েছে। মেটালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে কন্ডাকশন ব্যান্ড উপরিপাতিত হয় বা ওভারল্যাপ করে। এখানে গ্রিন ব্যান্ডের মধ্যে ব্লু ব্যান্ড খানিকটা কিন্তু ওভারল্যাপিং হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে। তো যে অংশটা ওভারল্যাপ করেছে সেই অংশটাকে যদি আমরা অমিট করি, তাহলে একটা সিঙ্গেল কমপ্লিট ব্যান্ড পাবো, একটা সিঙ্গেল লং ব্যান্ড পাবো, যার নিচের দিকটা ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে এবং ওপরের দিকটায় ইলেকট্রন নেই, অর্থাৎ অসংখ্য এমটি অরবিটালস রয়েছে। কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এমটি অরবিটালসগুলো ছিল সেগুলোই এখন ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে ওভারল্যাপিং করে একটা লং ব্যান্ড গঠন করেছে, যার নিচের পোর্শনটা ইলেকট্রন দ্বারা ফিল্ড কন্ডিশনে আছে এবং ওপরের দিকটা টোটালি এমটি। তাহলে ভেবে দেখা যাচ্ছে যে নিচের যে পার্শিয়ালি ফিল্ড ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর জন্য মুভমেন্টের জায়গা কিন্তু অনেকটা বেড়ে গেল, অর্থাৎ ইলেকট্রনগুলো খুব সহজেই নিচের ফিল্ড অরবিটাল থেকে ওপরের এমটি অরবিটালে কিন্তু ইজিলি জাম্প করতে পারে। অল্প কিছু তাপীয় ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে নিচের ইলেকট্রনগুলো কিন্তু সহজেই মুভ করে কন্ডাকশন ব্যান্ডে চলাচল করতে পারে এবং এই কারণেই মেটালরা খুব ইজিলি কন্ডাক্ট করতে পারে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3s2, যেটা সোডিয়ামের বেলায় ছিল 3s1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হলো 3s2। এখানে যে ভ্যালেন্স ব্যান্ড আমরা পাচ্ছি সেটা ফুলফিল্ড কন্ডিশনে পাওয়া যাচ্ছে, কারণ যেহেতু 3s2 যখন বন্ডিং মলিকুলার অরবিটাল ফর্ম করবে, বন্ডিংয়ে থাকবে দুটো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা টোটাল পাবো 4টে,
3s2 3s2 চারটে, যখন বন্ডিং মলিকুলার অরবিটাল হবে তখন সেখানে থাকবে দুটো, অ্যান্টি বন্ডিংয়ে থাকবে দুটো। এইভাবে যখন ম্যাগনেসিয়ামের সংখ্যাটা বাড়তে বাড়তে n সংখ্যকে গিয়ে পৌঁছাবে তখন দেখা যাবে বন্ডিং পোর্শনও ফিল্ড, অ্যান্টি বন্ডিং পোর্শনও ফিল্ড। কাজেই টোটাল যে 3s ব্যান্ডটা পাবো সেটা ফুল ফিল্ড কন্ডিশনে আমরা পাচ্ছি। নেক্সট যে 3p অরবিটালটা আছে সেটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এমটি, যেরকম সোডিয়ামের ক্ষেত্রে ছিল। তো 3p অরবিটালটা হচ্ছে এক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড। এখন 3p অরবিটাল মেটালের ক্ষেত্রে নিয়মটা আমি বললাম কি, ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে। এখানে ছবিতে যে পোর্শনটা 3pর সঙ্গে 3s ওভারল্যাপ করেছে সেই পোর্শনে এমনভাবে এরা বিহেভ করে যে এর একটা লং সিঙ্গল ব্যান্ড ফর্ম করেছে মনে হয়, ফলে ইলেকট্রনসরা খুব ইজিলি মুভ করতে পারে টু দ্য এমটি অরবিটালস ফর্ম ফিল্ড অরবিটালস, এবং এই মুভমেন্টের মাধ্যমেই এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ব্যান্ড ডায়াগ্রাম অফ ম্যাগনেসিয়ামে খুব ইজিলি কন্ডাকশন ব্যান্ডে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন মুভ করছে, ফলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে। তো এই কারণে আমরা মেটালসের কন্ডাক্টার্সের মধ্যে ফেলি, বা এদেরকে বলা হয় ভালো পরিবাহী। এরা সহজে খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে। এটা হয়ে গেল কন্ডাক্টার্স। এখন ইনসুলেটরসের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে খানিকটা গ্যাপিং কিন্তু ইনসুলেটর বা অন্তরকদের জন্য থাকে, এবং সেই গ্যাপিংটা এতটাই বেশি হয় যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনদের পক্ষে এটা খুব টাফ হয়ে যায় যে এতটা ফরবিডেন এরিয়া পেরিয়ে এতটা শক্তি অর্জন করে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করা, এটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনদের জন্য খুব টাফ হয়ে যায়। সেই জন্য এরা সহজে তড়িৎ পরিবহনে সক্ষম হয় না, যার জন্য এদের ইনসুলেটর বলা হয় বা অন্তরক পদার্থ বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপিংটা রয়েছে অলমোস্ট গ্রেটার দ্যান 4 ইলেকট্রন ভোল্ট বা 3 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি। এই এনার্জি গ্যাপিংটা কিন্তু অনেকটাই, যেটা নিচের ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনদের জন্য খুবই টাফ এতটা শক্তি অর্জন করে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করা, যার জন্য এরা সহজে তড়িৎ পরিবহন করে না। সেমি কন্ডাক্টার্সদের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপিংটা সেটা ইনসুলেটরের তুলনায় কম হয়, যার জন্য ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনদের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের পক্ষে খানিকটা ইজি কন্ডাকশন ব্যান্ডে জাম্প করাটা। সেই জন্য কখনো কখনো এরা তড়িৎ পরিবহন করে এবং উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা এদের বৃদ্ধি পায়। এখানে এনার্জি গ্যাপিং দেখা যাচ্ছে অলমোস্ট লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট, মানে এনার্জি গ্যাপিংটা ইনসুলেটরের থেকে অনেকটাই কম। তাহলে ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডকে আলাদা করে চিহ্নিত করতে পারছি। যেহেতু মেটালের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একে অন্যের সঙ্গে ওভারল্যাপ করে একটা সিঙ্গল ব্যান্ড ফর্ম করেছে, সেহেতু ওদের ক্ষেত্রে আর আলাদা করে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এক্সিস্ট করছে না, গোটাটাই একটা ব্যান্ড ফর্ম করেছে যেখানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের এমটি অরবিটালে জাম্প করতে পারছে খুব ইজিলি, যেটা খুব টাফ হয়ে যাচ্ছে ইনসুলেটরদের ক্ষেত্রে এবং তুলনায় খানিকটা ইজি হচ্ছে সেমিকন্ডাক্টার্সের ক্ষেত্রে, যেহেতু গ্যাপিংটা অনেকটাই কম। সেমিকন্ডাক্টার্স আবার দু রকমের হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক কাদের বলছি, যারা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এরা পিওর ফর্মে থাকে, এদের মধ্যে কোনো ডোপিং বা বাইরে থেকে কোনো অপদ্রব্য মেশানো এই ব্যাপারগুলো থাকে না। আর এক্সট্রিনসিক কাকে বলছি, যাদের মধ্যে আমরা ডোপিং করছি বাইরে থেকে, গ্রুপ 13 হোক গ্রুপ 15 হোক, এই ধরনের এলিমেন্ট দিয়ে আমরা বাইরে থেকে ডোপিং করছি। এক্সট্রিনসিকের মধ্যে আমরা আবার দুটো টাইপ পেয়েছি, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। আগের দিন পড়িয়েছিলাম এন টাইপে হচ্ছে আমাদের গ্রুপ 13 বা গ্রুপ 15 কিছু আমরা ডোপিং করছি, আর সেই মতন আমরা পি টাইপও পাচ্ছি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো, এটা একটা সিম্পল সিলিকনের কেলাস, যেখানে পুরোটাই বিশুদ্ধ, এখানে কোনো অপদ্রব্য নেই। এরা কি করছে, ফ্রি ইলেকট্রনসের মাধ্যমে কোনো তাপীয় ক্ষেত্র প্রয়োগ করলে বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এরা সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করছে, ফলে তড়িৎ পরিবহন করছে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের এন টাইপ,
এখানে গ্রুপ 15 এলিমেন্ট ডোপিং করা হয়েছে আর্সেনিক। যে আর্সেনিকের পাশে ব্লু ডটটা রয়েছে সেটা হচ্ছে ওর এক্সট্রা ইলেকট্রন। যার এক্সট্রা থাকে এই এক্সট্রা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন কিন্তু মুভ করতে সক্ষম এবং মূলত এরাই তড়িৎ পরিবহন করে। এখন কথা হচ্ছে যার এক্সট্রা থাকে সে অন্যকে ডোনেট করতে পারে। তো এদের ক্ষেত্রে মেকানিজমটা কী হয়, এরা কন্ডাকশন ব্যান্ডের ঠিক তলাতেই একটা ডোনার লেভেল ক্রিয়েট করে বা যেটাকে আমরা বলি দাতা অঞ্চল। ঘরের তাপমাত্রায় তাপীয় উত্তেজনার ফলে এই ডোনার লেভেলের ইলেকট্রনরা সবকটাই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে সক্ষম হয় এবং যার জন্য এরা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। নেক্সট হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে গ্রুপ 13 এলিমেন্ট দিয়ে ডোপিং করা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে বোরন। বোরনের কিন্তু এখানে আর এক্সট্রা ইলেকট্রন নেই, এখানে ক্রিয়েট হয়েছে হোল। এখন হোল মানেই হচ্ছে সে অন্য জায়গা থেকে ইলেকট্রন গ্রহণে সক্ষম বা অ্যাকসেপ্ট করতে সক্ষম। তো এক্ষেত্রে মেকানিজমটা কি, এন টাইপ যেরকম ডোনার লেভেল ক্রিয়েট করছিল, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাকসেপ্টার লেভেল ক্রিয়েট হচ্ছে জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের ওপরেই, যার জন্য ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনরা খুব ইজিলি অ্যাকসেপ্টার লেভেলে এসে হোলগুলো ফিল আপ করছে। যেই মাত্র ওরা এসে ফিল আপ করছে ওদের জায়গাগুলোতে হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেই হোল আবার কে ফিল আপ করছে, নিচের যে ভ্যালেন্স ব্যান্ড আছে, মানে এটা যদি 3s ভ্যালেন্ট ব্যান্ড হয় এর তলায় 2s আছে, 2p আছে, 1s আছে, তো সেই ব্যান্ডগুলো থেকে ইলেকট্রন জাম্প করে আসবে এই ভ্যালেন্স ব্যান্ডের হোলগুলো ফুলফিল করতে। এইভাবে ইলেকট্রনের মুভমেন্টটা বজায় থাকছে এবং এই ধরনের সেমিকন্ডাক্টররা এইভাবে তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে। দেখা গেছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা কিন্তু ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের তুলনায় বহুগুণ বেশি। তো এইভাবে আমরা ব্যান্ড মডেল দিয়ে বা ব্যান্ড থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করে ফেলতে পারছি যে কেন পরিবাহীরা খুব সহজেই তড়িৎ পরিবহন করে, যেহেতু ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে বলে ওদের মধ্যে কোনো ব্যান্ড গ্যাপ থাকে না এবং ইলেকট্রনসের পক্ষে ব্যাপারটা খুব ইজি হয় টু মুভ ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। কেন সেমিকন্ডাক্টর স্বল্প পরিমাণে করে, কারণ এদের মধ্যে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মধ্যে এনার্জি গ্যাপিং খানিকটা হলেও মেটালের থেকে বেশি থাকে এবং যেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড অবধি পৌঁছতে খানিকটা ব্যাপারটা মেটালের তুলনায় আনইজি হয়। এবং ইনসুলেটরসের ক্ষেত্রে যেটা হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপ এতটাই থাকে যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনসের পক্ষে খুব টাফ হয়ে যায় এতটা ব্যান্ড গ্যাপ বা এতটা এনার্জি শক্তি সঞ্চয় করে কন্ডাকশন ব্যান্ডে মুভ করা, যার জন্য এরা একেবারেই তড়িৎ পরিবহন করে না। তো এই হচ্ছে ব্যান্ড থিওরি এবং এর সাহায্যে আমরা এক্সপ্লেন করছি যে কেন কন্ডাক্টার্স তড়িৎ পরিবহন করে, কেন ইনসুলেটার্স করে না, আর কেন অর্ধপরিবাহী সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন করছে। হয়ে গেল এটা ব্যান্ড থিওরি। নেক্সট যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস অফ সলিডস। সলিডের কঠিনের চৌম্বক ধর্ম। কঠিনের চৌম্বক ধর্ম কেন আসে, এটা চৌম্বক ধর্ম কেন প্রদর্শন করে, এটা ভাবতে গেলে আমাদের ভাবতে হবে যে একটা কঠিন অসংখ্য পরমাণু দিয়ে তৈরি, প্রতিটা পরমাণু আবার অসংখ্য ইলেকট্রন দিয়ে তৈরি। এখন নিয়ম হচ্ছে যে যদি কোনো চার্জড পার্টিকেল, তোমরা জানো যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল, যদি কোনো চার্জ পার্টিকেল মোশনে থাকে তো সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যার জন্য সে একটা ম্যাগনেটিক মোমেন্টাম অর্জন করে। ইলেকট্রনের ক্ষেত্রে দুটো গতি আছে, ওর দুটো মোশন আছে। একটা হচ্ছে ও নিউক্লিয়াসকে একটা অরবিট বরাবর প্রদক্ষিণ করে, মানে একটা কক্ষপথ বরাবর ও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেটা হচ্ছে ওর অরবিটাল মোশন। আর একটা মোশন হচ্ছে অরবিটালে ঘোরাকালীন ও নিজের অক্ষের চারদিকেও পাক খায়, সেটা হচ্ছে ওর স্পিন মোশন। যেরকম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে নিজের অক্ষের চারদিকে পাক খেতে খেতে, একইভাবে কিন্তু ইলেকট্রনও নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে দুটো মোশন কাজ করছে, একটা হচ্ছে স্পিন মোশন, একটা হচ্ছে অরবিটাল মোশন। এই দুটো মোশনের জন্য ইলেকট্রন যখন ঘুরছে তখন সেখানে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যার জন্য ইলেকট্রন একটা ম্যাগনেটিক মোমেন্টাম গেইন করছে। ইলেকট্রন যদি ম্যাগনেটিক মোমেন্টাম গেইন করে
তাহলে সমস্ত ইলেকট্রনের যে লব্ধি ম্যাগনেটিক মোমেন্টাম সেটা হবে পরমাণুর ম্যাগনেটিক মোমেন্টাম, এবং সমস্ত পরমাণুর যে লব্ধি ম্যাগনেটিক মোমেন্টাম সেটাই হবে কঠিনের ম্যাগনেটিক মোমেন্টাম, যেটা আমরা চৌম্বক ধর্ম হিসেবে প্রকাশ পাচ্ছি। এখন এই ধরনের কঠিন পদার্থকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাই বা কোনো চুম্বকের কাছাকাছি নিয়ে যাই, কোনো কোনো কঠিন এক এক রকমভাবে রেসপন্স করবে। তো সেই রেসপন্সের ভিত্তিতে আমরা কঠিনকে 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, 3 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক, 4 হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং 5 হচ্ছে ফেরিম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিকের টার্ম, এই দুটো টার্মের সঙ্গে তোমরা আগে পরিচিত, তবুও একবার বলে দিই। কাকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক? যে সমস্ত কঠিন পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা সম্পূর্ণরূপে বিকর্ষিত হয় তাদের বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এখানে 3টে কলাম রয়েছে পিকচারে। প্রথম কলাম দেখানো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা অ্যাপ্লাই করিনি তখন কঠিনের কী অবস্থা। সেকেন্ড কলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর কী অবস্থা, আর থার্ড কলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নেওয়ার পরে কঠিনটার কী অবস্থা। ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর ম্যাগনেটিক ফিল্ডের যা অভিমুখ, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, কঠিন পদার্থের ম্যাগনেটিক মুভমেন্টগুলো ঠিক তার বিপরীতে যায়। এখানে অ্যারোগুলো খেয়াল করলে দেখা যাচ্ছে যে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কঠিনের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সম্পূর্ণ তার বিপরীতে। এরাই হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবং যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিচ্ছি এরা সম্পূর্ণ নর্মাল কন্ডিশনে ফিরে আসে। সাধারণত যে ইলেকট্রনগুলো জোড়বদ্ধ অবস্থায় থাকে, যেমন ম্যাগনেসিয়াম, একটু আগেই বললাম 3s2 ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, তো সেক্ষেত্রে এরা জোড়ায় অবস্থান করছে, মানে পেয়ার্ড কন্ডিশনে রয়েছে, এরা কিন্তু ডায়াম্যাগনেটিজম শো করে। এক্ষেত্রে কি হয়, পেয়ার্ড কন্ডিশনে একটা ইলেকট্রন যেদিকে ঘোরে অপর ইলেকট্রনটা তার বিপরীতে ঘোরে, ফলে ইলেকট্রন জোড়ের সামগ্রিক চৌম্বক ভ্রামক শূন্য হয়, মানে একে অন্যকে প্রশমিত করে দেয়। একটা একদিকে ঘুরছে তো অন্যটা বিপরীতে ঘুরছে, ফলে যে নেট ম্যাগনেটিক মোমেন্টাম আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0, যার জন্য এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। নেক্সট হচ্ছে প্যারাম্যাগনেটিক। যে সমস্ত পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয় তাদেরকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক। ফার্স্ট কলামে হচ্ছে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি, সেকেন্ড কলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর কি হয়েছে, যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ সেই দিকেই কিন্তু কঠিন পদার্থের পরমাণুগুলোর চৌম্বক ভ্রামক নিজেদেরকে সজ্জিত করে নিয়েছে, অলমোস্ট প্যারালালি। এবং যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিচ্ছি তখন কিন্তু আবার তারা র্যান্ডম কন্ডিশনে, মানে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সাধারণত যে সমস্ত ক্ষেত্রে ইলেকট্রনরা আনপেয়ার্ড কন্ডিশনে থাকে, মানে জোড়বদ্ধ অবস্থায় থাকে না, সেক্ষেত্রে তারা প্যারাম্যাগনেটিজম শো করে। যেরকম একটু আগেই পড়েছি সোডিয়াম 3s1, যেহেতু এখানে একটাই ইলেকট্রন এবং অন্য কোনো ইলেকট্রন নেই, সেজন্য এই একটা ইলেকট্রনের যা চৌম্বক ভ্রামক সেটাই এক্সিস্ট করছে, একে প্রশমিত করার জন্য অন্য ইলেকট্রন কিন্তু আর নেই। কাজেই এক্ষেত্রে কিন্তু সোডিয়ামের একটা চৌম্বক ভ্রামক থেকে যাচ্ছে, এবং যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি সেই চৌম্বক ভ্রামক কী করছে, বাইরের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সমান্তরালে নিজেদেরকে বিন্যস্ত করে নিচ্ছে, ফলে পদার্থটা চৌম্বক ধর্ম ক্ষীণ হলেও প্রদর্শন করছে। এদেরকে আমরা বলছি প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স। নেক্সট হচ্ছে ফেরোম্যাগনেটিক। কাদের বলছি ফেরোম্যাগনেটিক? যেসব পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে এরা নিজেদেরকে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখেই বিন্যস্ত করে নিয়েছে, এবং যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিয়েছি তখনও কিন্তু সেই ওরিয়েন্টেশনটাই থেকে যাচ্ছে, সেটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসছে না। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হচ্ছে এবং চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরা স্থায়ী চৌম্বক ধর্ম প্রদর্শন করছে। এই ধরনের পদার্থদের আমরা বলছি ফেরোম্যাগনেটিক। খুব ভালো 3টে উদাহরণ ছোট থেকে পড়ে এসছো তোমরা, কোবাল্ট, নিকেল, আয়রন।
এরা কিন্তু স্থায়ী চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এখন কথা হচ্ছে এদেরকে যদি টেম্পারেচার বাড়ানো যায় তাহলে এদের চৌম্বক ধর্ম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সার্টেন টেম্পারেচারের পরে চৌম্বক ধর্ম টোটালি লোপ পেয়ে যায় এবং এরা প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়। যেরকম এখানে আয়রনের যা চৌম্বক ভ্রামকের যা বিন্যাস ছিল, আফটার 20 টেম্পারেচার কিন্তু সেই বিন্যাসটা আর নেই, এরা র্যান্ডম কন্ডিশনে চলে গেছে। তো এই সার্টেন টেম্পারেচারটাকে আমরা বলছি হচ্ছে 20 টেম্পারেচার বা 20 তাপমাত্রা। নেক্সট হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কারা, যাদের ক্ষেত্রে যতগুলো চৌম্বক ভ্রামক বাইরের চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হবে ঠিক ততগুলোই চৌম্বক ভ্রামক বিপরীতে সজ্জিত হবে, ফলে লব্ধি চৌম্বক ভ্রামক আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে 0। অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে লব্ধি চৌম্বক ভ্রামক হয় 0 এবং যখন আমরা সরিয়ে নিই চৌম্বক ক্ষেত্র তখনও কিন্তু ব্যাপারটা সেম থাকে। এরকম কিছু পদার্থের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এই ধরনের কিছু পদার্থ অ্যান্টিফেরোম্যাগনেটিজম শো করে। নেক্সট হচ্ছে ফেরিম্যাগনেটিক পদার্থ কারা। ফেরিম্যাগনেটিকের ক্ষেত্রে ভালো করে দেখো, যতগুলো অ্যারো বাইরের চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হয়েছে তার চেয়ে কম সংখ্যক অ্যারো কিন্তু বিপরীতে সজ্জিত হয়েছে, স্মল অ্যারো দিয়ে দেখানো হয়েছে। মানে অ্যান্টিফেরোম্যাগনেটিজমের মতন কিন্তু লব্ধি চৌম্বক ভ্রামক 0 হতে পারছে না। যথেষ্ট সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও যেসব পদার্থ খুব ক্ষীণ চৌম্বক ভ্রামক প্রদর্শন করে তাদেরকেই আমরা বলছি ফেরিম্যাগনেটিক। যেহেতু এদের বিপরীত দিকে সংখ্যাটা সমান হয় না, যে দেখা যাচ্ছে যে স্মল অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, সেহেতু এদের খানিকটা লব্ধি চৌম্বক ভ্রামক থেকে যাচ্ছে, 0 হচ্ছে না, যার জন্যই এরা বাইরের চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণ আকর্ষিত হচ্ছে। তো এরা হচ্ছে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স। এর ভীষণ ভালো উদাহরণ হচ্ছে Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড, যেটা মেনলি দুটো আয়রন অক্সাইডের কম্বিনেশনে তৈরি হয়। একটা হচ্ছে ফেরাস অক্সাইড FeO আর একটা হচ্ছে ফেরিক অক্সাইড Fe2O3, দুটো কম্বাইন করে হচ্ছে Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড। ভীষণ ভালো এক্সাম্পল। তোমরা প্রত্যেকটারই দুটো করে এক্সাম্পল মনে রেখে দেবে, কারণ অনেক সময় পরীক্ষায় দেয় এক্সাম্পল সমেত ব্যাখ্যা করতে দেয়। তো এই হয়ে গেল ম্যাগনেটিক প্রপার্টিস অফ সলিডস, সঙ্গে সলিডের চ্যাপ্টারও শেষ হলো। তো আজকে যেটা আমি বোঝালাম এরপরে তোমরা টেক্সট বুক ফলো করবে, ব্যাপারটা তাহলে আরও ক্লিয়ার হবে। আর গত ক্লাসগুলোতে যা যা টপিক পড়িয়েছি সেই সংক্রান্ত যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি ক্লিয়ার করব। বিভিন্ন টাইপের প্রবলেম সলভ আমরা করেছি, সেগুলো প্র্যাকটিসে রাখতে হবে, নাহলে পরীক্ষায় করা মুশকিল হয়ে যাবে। এই চ্যাপ্টারের ওপর থেকে যত MCQ আছে, যত শর্ট কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করবে। কোয়েশ্চেন আনসার সলভ করলে দেখবে চ্যাপ্টার আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানেই সলিড চ্যাপ্টার শেষ হোক, আর পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। থ্যাংক ইউ।